দেয়ার ইজ মিস এনি সারাউন্ডিং। ঠিক আছে, আমরা পুরো কবি, ছোট্ট কবিতা তো, পুরো কবিতা যাই, তারপর থেকে তোমাদের থেকে কোনো কোশ্চেন করে নিচ্ছি। তো A violet by Mossy Stone. ভায়োলেট একটা ফ্লাওয়ার, ভায়োলেট কালারও ভায়োলেট ফুলে, আর এর মোটামুটি ওই কেমন বলি, ফুলগুলো দেখতে ভায়োলেট কালার হয়, কিছু কিছু একটু হোয়াইট শেড থাকে ভায়োলেট ফ্লাওয়ার গুলোতে। ফ্লাওয়ার গুলো একটু ক্ষণস্থায়ী, খুব সুন্দর দেখতে, ভায়োলেট কালারটা খুব সুন্দর দেখতে, কোথাও খুব ডিপ ভায়োলেট কালার হয়, কোথাও একটু হোয়াইট শেড থাকে এই ফুলগুলোতে, 5-6টা মতো পেটাল থাকে, খুব সুন্দর দেখতে হয় ফুলগুলো একসাথে। তো কিন্তু ভায়োলেট ফুলগুলো খুব ক্ষণস্থায়ী হয়। ভায়োলেট ফ্লাওয়ার গুলো সাধারণত ন্যাচারাল ফ্লাওয়ার, এগুলো আপনি থেকেই মানে স্বতঃস্ফূর্ত ভাবে গড়ে ওঠে এবং খুব সুন্দর দেখতে। তো ভায়োলেট ফ্লাওয়ারের সঙ্গে লুসির যে একটা প্যারালাল কম্পারিজন ড্র করা হয়েছে, সেটা হচ্ছে খুব অ্যাপ্ট একটা কম্পারিজন। কারণ লুসি হচ্ছে টেম্পোরারি ক্ষণস্থায়ী, তেমনি ভায়োলেট ফ্লাওয়ার ক্ষণস্থায়ী। ভায়োলেট ফ্লাওয়ার খুব সুন্দর একটা ফুল, তো লুসি হচ্ছে একজন সুন্দর নারী। ভায়োলেট ফ্লাওয়ার সাধারণত স্বতঃস্ফূর্ত ভাবে ফোটে, তবে ভায়োলেট ফ্লাওয়ার একটু নির্জন নিরিবিলি জায়গাতে এই ফুলগুলো আমরা ন্যাচারালি ফুটতে দেখতে পাই। তেমনি লুসিরও হ্যাবিটেশন নর্মাল এবং ন্যাচারাল এবং আনইনহেবিটেড। তো আ ভায়োলেট বাই মসি স্টোন, অর্থাৎ মসি স্টোন, বুঝতে পারছো, মস যুক্ত স্টোন, অর্থাৎ যেখানে মস ধরে গেছে, যে পাথর, কোন পাথরে মস ধরে, যেখানে মানুষের পা পড়ে না। It's an apt comparison. It's an apt metaphor. A violet by a mossy stone. লুসি হচ্ছে মসি স্টোনের উপরে ফুটে ওঠা ভায়োলেট ফ্লাওয়ারের মতো, হাফ হিডেন ফ্রম দ্য আই। স্বাভাবিকভাবে বুঝতে পারছো, মসি স্টোন যেখানে মানুষ চায় না, যেখানে বিভিন্ন প্রাকৃতিক ভাবে সমৃদ্ধ বিভিন্ন পাথর, নুড়ি বা বিভিন্ন গাছের আড়ালে এই ভায়োলেট ফুলগুলো ফোটে, তো তেমনি লুসিও মানুষের সমাজ থেকে, মানুষের সভ্যতা থেকে, মানুষের চোখের হাফ হিডেন, মানুষের চোখের আড়ালে থাকে। হাফ হিডেন কেন? ফুলের গন্ধ থেকে আমরা ফুলগুলোর এক্সিস্টেন্স বুঝতে পারি, তেমনি লুসি মানুষের সমাজ থেকে সে তো বিচ্ছিন্ন, কিন্তু তাকে চিনতে পারে হাফ হিডেন, নট ফুললি হিডেন। ফুললি হিডেন হলে আমাদের পোয়েটিক পার্সনে তাকে দেখবে কি করে, তো হাফ হিডেন, নট ফুললি হিডেন। সৌন্দর্যের প্রতীক আর কি, গ্রিক রোমান গডেসেস অফ বিউটি। তো এখানে কম্পেয়ার করা হচ্ছে ফেয়ার অ্যাজ এ ভেনাস, ফেয়ার অ্যাজ এ স্টার, তারার মতো সুন্দর চকচকে, কে? লুসি। তো এখানে স্টার মানে এখানে ভেনাস তোমরা শুকতারা ধরতে পারো, সন্ধ্যা তারা ধরতে পারো আর কি, সন্ধ্যাবেলা উঠে, তো সেই তারার মতো সুন্দর, অথবা তোমরা ভেনাসের মতো সুন্দরও বলতে পারো। এখানে ফেয়ার এজ এ স্টার, এখানে একটা সিমিলি রয়েছে, বুঝতে পারছো, প্যালপেবলি একটা সিমিলি আছে, ফেয়ার এজ এ স্টার। So she was lovely as a star, she was lovely as Venus planet, she was lovely as goddess Venus, and few could know when Lucy ceased to be. Sorry, when only one is shining in the sky. যে ভেনাস আকাশে একটাই আছে, when only one is shining. লুসি যেমন পৃথিবীতে একটাই আছে, লুসি যেমন রিয়াল, লুসি যেমন ইউনিক, তেমনি সকালবেলা বা ভোরবেলা বা সন্ধ্যেবেলা আকাশে ওই একটাই ভেনাস থাকে, এবং যাকে আলাদা করে চেনা যায়, যার উজ্জ্বলতা আমাদের কাছে আলাদা করে ধরা দেয়। So in this line, poet uses simile showing the radiant beauty and uniqueness of Lucy through the imagery of Venus or star. ঠিক আছে, last 4 lines. She lived unknown and few could know when Lucy ceased to be, but she is in her grave and oh, the difference to me.
and she lived unknown and few could know when Lucy ceased to be. দেখো এতক্ষণ পরে কিন্তু নামটা উইথহেল্ড করে রাখা হচ্ছে যে কার সম্পর্কে এটা বলা হচ্ছে। তো আমরা এতক্ষণ পরে এসে লাইন নাম্বার দুটো কোয়ার্ট্রেন শেষে হচ্ছে, থার্ড কোয়ার্ট্রেনের শুরুতে এসে আমরা জানতে পারছি সেই লেডি আর কেউ নয়, ওয়ার্ডসওয়ার্থ ব্রেন চাইল্ড, সে হচ্ছে লুসি। She lived unknown. Look at the repetition of the idea that Lucy was a private, almost invisible figure. She lived unknown, তো আগেই বলেছে না? She dwelt among the untrodden ways, তো বলেছে আগে। A maid whom there were none to praise. দেখো এটা রিপিটেশন, she lived unknown. So this repetition, এটা রিপিটেশন অফ আইডিয়া, এটা কি বোঝাচ্ছে? এটা এমফাসাইজ করা হচ্ছে লুসিস পিউরিটি, লুসিস প্রাইভেটনেস and Lucy's invisible figure, এটাকে এমফাসাইজ করা হচ্ছে। She lived unknown and few could know. আবার দেখো she lived unknown and few could know, অনেকটা কিয়াসমাস টাইপের। কিয়াসমাস যেটা হচ্ছে আইডিয়াটা রিভার্স করছে, সরি ওয়ার্ড গুলো রিভার্স করছে কিন্তু সেম আইডিয়াকে এক্সপ্রেস করছে। এটাকে তোমরা প্লুজিওনেজম বা টটোলজি বলতে পারো। She lived unknown and few could know, কেউ জানতে পারেনি, মানে she lived unknown few could know, একই কথা রিপিট করা হচ্ছে। তো এটা লুসির প্রাইভেটনেসটাকে, লুসির যে সলিটারি লাইফটাকে, লুসির ইনভিজিবল ফিগারটাকে এখানটাতে এমফাসাইজ করা হচ্ছে। and few could know when Lucy ceased to be. লুসির জন্ম, লুসির গ্রোথ, লুসির ডেভেলপমেন্ট, লুসির বেঁচে থাকাও যেমন কেউ জানতো না, এবং এটাও জানতো না when Lucy ceased to be. This line is very simple, yet it's a powerful way of saying Lucy died quietly without public mourning. So this line, and what an amazing line, বেশি কিছু না বলে খুব কম কথাতে, ভীষণ কম কথাতে কিভাবে স্ট্রাইক করা যায় সেটা ওয়ার্ডসওয়ার্থ জানেন খুব ভালোভাবে। কি দারুণ ভাবে তিনি বললেন when Lucy ceased to be. So ceased to be, এটা বুঝতে পারছো ইউফিমিজম, ইউফিমিজম যেটা লঘু করে কোনো গ্রেট গ্রেট ইনসিডেন্টকে লঘু করে বলা। তো লুসি ceased to be, ceased to means non existent, মানে লুসি ডায়েড। তো লুসি মারা গেছে যখন, ইউফিমিজম, লুসি যখন মারা গেছেন সেটাও কেউ জানে না, সেটাও কেউ জানে না। তো দিস ইজ আ ভেরি পাওয়ারফুল expression, a very emotional outburst has been expressed by the poet. And last line, last line এত ইমোশনাল, লাস্ট দুটো লাইন এত সুন্দর লাইন, এবং আমি আমার শব্দ ভান্ডার কম পড়ে যাবে লাস্ট দুটো লাইন এক্সপ্লেইন করতে, এত দুরন্ত লাস্ট দুটো লাইন। এবং দিস লাইনস আর রিয়েলি অ্যামেজিং। কি দারুণ ভাবে, কি স্বল্প পরিসরের মধ্যে দিয়ে খুবই তার এই যে লুসির মৃত্যুর প্রভাবটা তার উপরে এত স্বল্প পরিসরের মধ্যে দিয়ে বর্ণনা করেছেন, যেটা আমরা অসংখ্য শব্দ ব্যয় করেও হয়তো পারবো না। আমি তো পারবোই না, হাজারো শব্দ ব্যয় করে এত সুন্দর ভাবে আমি এক্সপ্রেস করতে পারবো না যেটা তিনি বলেছেন এখানে। But now she is in her grave and oh the difference to me, means now she is buried, now she is in her grave, now she is buried, and oh, a sudden emotional outburst. Oh expresses personal sorrow and personal affection towards Lucy, and oh the difference to me, means her death has made a deep difference to me, and the difference to me means her death has made a deep difference to me. তার মৃত্যু একটা গভীর প্রভাব ফেলেছে আমার মধ্যে। So speaker mourns her deeply. Her life may have been unnoticed by the world, but she meant everything to him. তার মৃত্যু হয়তো পৃথিবীর কেউ দেখেনি, এবং ওয়ার্ডসওয়ার্থের ভিতরে কি হচ্ছে সেটাও হয়তো কেউ দেখবে না, কেউ বুঝবে না, কেউ জানবেও না। সে কবরে আছে, and oh the difference to me, কি হেল and oh the difference to me, ছোট্ট কথায় বলতে যে আমার মধ্যে হেল, আমার মধ্যে হেভেন থেকে হেল আমি চলে, আমার মধ্যে হিউজ ডিফারেন্স নিয়ে চলে আসছে। তো মার্ক আপ এক্সক্লামেশন, ইটস আ শর্ট, ভেরি শর্ট প্যাশনেট অ্যাড্রেস। এক্সক্লামেটরি সেন্টেন্স বুঝতে পারছো? তো এক্সক্লামেটরি সেন্টেন্সে
দিয়ে তিনি তার আবেগকে প্রকাশ করছেন, তিনি তার দুঃখটাকে এখানে প্রকাশ করছেন। আম, একটা সিরিয়াস ইমোশনাল ইম্প্যাক্ট কবির উপরে প্রভাব ফেলেছে, সেটাই তিনি এখানে বর্ণনা করছেন লাস্ট দুটো লাইনে। তো এই হচ্ছে পুরো কবিতাটা। বল এখান থেকে যদি কারোর দুর্বোধ্য কিছু থাকে। এই মেড হোম দেয়ার ওয়ার নান টু প্রেস, এটা ইনভার্সন হবে তো? মেড হোম দেয়ার ওয়ার নান টু প্রেস, দেয়ার ওয়ার নান টু প্রেস, হ্যাঁ ও বলছে আমেড হোম দেয়ার ওয়ার নান টু প্রেস। দেয়ার এটা ওয়ার নান ক্লজ টু অনুযায়ী প্রেস ঠিক দ্য আছে। মেড। না এটা দেখো ক্লজ আছে দুটো, একটা মেইন ক্লজ আছে আমেড আর হোম দেয়ার ওয়ার নান টু প্রেস, ঠিক আছে। এটা মানে দেখো দুটো ক্লজ রয়েছে এর মধ্যে, ঠিক আছে। এটাতে হাইপার বেটন নেই, সরি ইনভার্সন। আচ্ছা বলো আমি রেটুরি গুলো দিয়ে দেবো ওখানে আলাদা করে। বলছি এ ভায়োলেট ওটা বাই একটু এ দিয়ে মসি দিলে ভালো স্টোন। হয়। হ্যাঁ হ্যাঁ একবার ভালো লাগবে বলে। হ্যাঁ বলছি এ ভায়োলেট বাই এ মসি স্টোন স্যার, এই লাইনটা তুলে যদি অপশন দুটো দেয়, আননোটিসড এক্সিস্টেন্স আর ট্রানজিটরি এক্সিস্টেন্স, তাহলে কি দুটোই হচ্ছে তো? দুটোই হচ্ছে, কিন্তু দুটোই যদি অপশন দেয় তো ফার্স্ট অপশনটাই নিয়ে, আননোটিসড ফার্স্ট অপশন নিয়ে। কারণ মোটে আমরা ট্রানজিয়েন্সটা আমরা এক্সপ্লেইন করে বলছি, হতে পারে সেটা হতে পারে এই সেন্সে বলছি। ভায়োলেট হচ্ছে একটা শর্ট লিভড ফ্লাওয়ার, কিন্তু মসি স্টোনটা ক্লিয়ারলি ইন্ডিকেট করছে আননোটিস, আনইনহ্যাবিটেড। এটা হচ্ছে এটাই ফার্স্ট আনসার, ওটাই নিতে হবে প্রথমটা। আচ্ছা আরেকটা, ওই আইটা যেটা এখানে রয়েছে, ওই আইটা কি এখানে মেটোনিমি হচ্ছে নাকি সিনেক্টকি হচ্ছে? মানে এজেন্ট ফর দা ওয়ার্ক অফ নোটিস, এটা ভাবে যদি দেখি। হাফিডেন ফ্রম দা আই, এটা আই তো বুঝতে পারছো সাইনেক্টকি হচ্ছে, হাফিডেন নট ফর আই। আর এখানে হিউম্যান বিংস এর জায়গায় রিপ্লেস হয়ে আই বসেছে। রিপ্লেসমেন্ট হলে হয় মেটোনমি নাহলে সিনেক্টকি হয়। আর যদি ক্লোজ মানে যাকে রিপ্লেস করছে আর যেটা দিয়ে রিপ্লেস করছে এদের মধ্যে সম্পর্ক যদি খুব ক্লোজ হয় তাহলে সেটা হয় সাইনেক্টকি। তো এখানে হবে হাফ হিডেন ফ্রম হিউম্যানস, হাফ হিডেন ফ্রম ক্রিয়েচার্স। হ্যাঁ, তো এখানে হিউম্যান বা ক্রিয়েচার কে রিপ্লেস করেছে আই, আর আই এর সঙ্গে হিউম্যানের সম্পর্ক কি খুব ক্লোজ, ঘনিষ্ঠ সম্পর্ক। তো যদি ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত কারো দিয়ে রিপ্লেসমেন্ট হলো সেটাকে সাইনেক্টকি। স্যার ফিউ কুড নো যে সেন্টেন্সটি আছে স্যার, ওটাকে আমরা কি লিটোটিস বলতে পারি? কোনটা আরেকবার বলো। ফিউ কুড নো মানে শি লিভড আননোন এন্ড ফিউ কুড, যেহেতু শুধু ফিউ আছে মানে অ্যাকচুয়ালি নান। না এটা কি হবে? এটা ফিউ কুড নো না, এটা হবে না, কারণ পজিটিভ আইডিয়া বোঝাচ্ছে না এর মধ্যে দিয়ে। ও আচ্ছা আচ্ছা, এর মধ্যে দিয়ে আইডিয়াটাই নেগেটিভ, কেউ জানে না, মানে নাটাই বোঝাচ্ছে, হ্যাঁটা বোঝাচ্ছে না। হ্যাঁটাকে পজিটিভ আইডিয়াকে যদি নেগেটিভ ওয়েতে প্রকাশ করা হয় তখনই হবে। এটা নেগেটিভ আইডিয়াকে নেগেটিভ ওয়েতেই প্রকাশ করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার এই when only one is shining in the sky, এটা কি এনজাম্পমেন্ট হতে পারে? When only one is shining in the sky, কোথায় আছে? যে fair as a when হ্যাঁ enjambment ঠিক আছে। when only one is shining in the sky। দেখো দুটো জিনিস, সেজুরা আর একটা হচ্ছে এনজাম্পমেন্ট। হ্যাঁ, সেজুরা আর এনজাম্পমেন্ট এই দুটো টার্মস একটু জেনে রাখো, অনেকে হয়তো জানো না। এই যে when only one, দেখো ইনকমপ্লিট আছে সেন্স, পরের লাইনে গিয়ে সেন্স কমপ্লিট হচ্ছে, এটা হচ্ছে এনজাম্পমেন্ট। হ্যাঁ, এই যে when only one সেন্স ইনকমপ্লিট থাকছে, পরের লাইনে গিয়ে সেন্স কমপ্লিট হলে তাকে বলে এনজাম্পমেন্ট। আর সেজুরা হচ্ছে কোন লাইনের মাঝখানে যদি বিরতি থাকে সেটা হচ্ছে সেজুরা। কন্টিনিউশন থাকলে এনজাম্পমেন্ট, আর উল্টোটা হচ্ছে বিরতি থাকলে তাহলে সেটা হয় সেজুরা। বুঝা গেছে? হ্যাঁ স্যার।
আরেকবার কি বলুন? শেষুরা হচ্ছে কোনো লাইনের মাঝখানে যদি বিরতি থাকে, এই যেমন এখানটায় দেখো and she lived unknown, এখানে একটা বিরতি রয়েছে, এই বিরতিটা she lived unknown বিরতি রয়েছে, এখানে হচ্ছে শেষুরা, কমা আছে, একটু বিরতি তোমার দিতে হবে এখানটায়, তো এটা হচ্ছে শেষুরা। হ্যাঁ, আবার দেখো এই যে and few could know when, এই যে few could know সেন্স ইনকমপ্লিট, পরের লাইনে গিয়ে সেন্স কমপ্লিট হচ্ছে, when Lucy ceased to be, এরকম সেন্স যদি একটা লাইনে ইনকমপ্লিট থাকে পরের লাইনে গিয়ে যদি কমপ্লিট হয় সেন্সটা, তাহলে সেটা হচ্ছে এনজামমেন্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এই দেখো এই লাইনটাই দেখো, ফেয়ার অ্যাজ এ স্টার, এখানে একটু বিরতি, এটা হচ্ছে শেষুরা। আর when only one, এখানটা লাইনের শেষ, লাইনের মাঝে দেখো বিরতি, এটা হচ্ছে শেষুরা। when only one কি ইনকমপ্লিট হয়ে গেছে সেন্স লাইনের শেষে, is shining in the sky, সেন্স কমপ্লিট হলো, তবে লাইনের শেষে যদি সেন্স ইনকমপ্লিট থাকে সেটা হচ্ছে এনজামমেন্ট। বোঝা গেছে আশা করি? হ্যাঁ স্যার। স্যার এই ফেয়ার অ্যাজ এ স্টার মানে ওইখানটা স্টারের পরটা ওটা তাহলে শেষুরা, তাই তো? হ্যাঁ, ওটা শেষুরা। ঠিক আছে, আমরা এবার দ্রুত পরের কবিতা চলে যাই, আর এটা নিয়ে ঠিক আছে, ছোট কবিতা, সহজ কবিতা, তাহলে সেকেন্ড কবিতা চলে যাই। হ্যাঁ স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ওই সেকেন্ড এডিশন আর যে থার্ড এডিশনে পাবলিশড হয়েছে, এই থার্ড এডিশনে কি শুধুমাত্র আই ট্রাভেলড অ্যামং আননোন উমেন এটা ছিল না? এটা আমার একটু জানার আছে। আরেকবার বলো। মানে স্যার লিরিক্যাল ব্যালান্স এর যে সেকেন্ড আর থার্ড এডিশনে পাবলিশড হয়েছিল, তো সেকেন্ড এডিশনে 4টে পাবলিশড হয়েছিল, থার্ড এডিশনে একটা পাবলিশড হয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার, ওটা কোনটা? ও থার্ড, এই আচ্ছা, আমি এইটা না, আমি আমার একটুখানি এই মুহূর্তে কনফিউশন রয়েছে, একটুখানি কনফিউশন রয়েছে, এটা অনির্বাণ বলতে পারবো, তাই না? একটুখানি অনির্বাণ। স্যার থার্ড এডিশনে এ স্লাম্বার ডিড মাই স্পিরিট ওইটা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আবার মনে হচ্ছে ওটাই এডিশনে দিচ্ছে, থার্ড এডিশনে আই ট্রাভেলটা দিচ্ছে, কারণ ওটা সবথেকে লাস্ট লেখা হয়েছিল। আই ট্রাভেল আমার আননোন। আমি ওটাই, হ্যাঁ স্যার, এটাই থার্ড এডিশনে। আমি আর যেহেতু একটু মতদ্বন্দ্ব আছে, এটা আমি পরে আমি মেসেজ করে বলে দিচ্ছি পরে। স্যার আমি কিন্তু আবার এক জায়গায় দেখেছি স্লাম্বার ডিড মাই স্পিরিট সিলটা হচ্ছে গিয়ে লুসি সিরিজের লাস্ট পোয়েম, এটা নিয়ে সত্যি কনফিউশন আছে। আর স্যার বলছিলাম যে আমি একটু কনফার্ম স্যার ওয়ান লাইনারের যে নোটটা আছে ওখানে কোয়েশ্চেন নাম্বার 66 আর কোয়েশ্চেন নাম্বার 44 এর মধ্যে এই কনফিউশনটা অলরেডি মানে ইমপাইপড আছে অলরেডি, তো ওইটার থেকে আমার মনে হয় হচ্ছে। ঠিক আছে, আমি ওটা দেখিনি, আমি ওটা দেখিনি আমি ওটা বলবো। হ্যাঁ, আমরা নেক্সট কবিতায় চলে যাই, টাইম লস না করে। হ্যাঁ আচ্ছা, তাহলে কবিতাটা কি কবিতা জানো? ও কি কবিতা বললে? আই ট্রাভেল আমার আননোন, তাই না?
I traveled among unknown men. আমরা maybe this is the last poem or maybe ওটা হতে পারে, সেটা পরে আসছি কনফিউশন দূর করার জন্য। এটাতে দেখো কবিতাতে 1 2 3 4 চারটে কোয়াট্রেন আছে। আই থিংক 1 2 3 4 হ্যাঁ। তো চারটে এখানে কোয়াট্রেন রয়েছে কবিতার মধ্যে। তো ফার্স্ট কোয়াট্রেন, এটাও দেখো ওই ব্যালাড মিটারে লেখা, এ বি রাইম স্কিম রয়েছে, মেন দেন সি ডি, ব্যালাড যে ব্যালাড মিটারে লেখা 4 লাইনের স্ট্রাঞ্জে এ বি রাইম থাকলে ব্যালাড মিটার হয়। আর এখানে রাইম সরি এ বি রাইম স্কিম রয়েছে। আর যেটা মিটার রয়েছে সেটা হচ্ছে আয়ামিক টেট্রামিটার আর ট্রাইমিটার, টেট্রামিটার ট্রাইমিটার, এইভাবেই এগুলো রয়েছে, আয়ামিক টেট্রামিটার, আয়ামিক ট্রাইমিটার আর টেট্রামিটার, এই প্যাটার্নে আছে। ওয়েস্ট বেঙ্গলকে গালাগালি দিতাম, এখানে কিচ্ছু নেই, বাইরে বোধহয় সবই সুখী সুখ, বাইরে সব স্বর্গই স্বর্গ, বাইরে সবকিছুই ভালো, সব খারাপ এখানেই বোধহয়। তো ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গলে যাওয়ার পরে মনে হলো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক কিছু আছে যেটা সত্যি গর্ব করার মতো। অ্যাটলিস্ট আমরা অনেক কালচারাল, আমরা বাঙালিরা ভারতবর্ষের অন্তত যত জাতি গোষ্ঠী আছে তাদের মধ্যে সব থেকে কালচারাল, এটা আমি রিয়েলাইজ করেছিলাম ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাওয়ার পরে। এবং আমারও ওয়েস্ট বেঙ্গলের প্রতি, বাঙালি জাতির প্রতি ভালোবাসাটা তারপর থেকে গড়ে করে বাইরে যাওয়ার পর থেকে। তো তুমি বাইরে মানে মানে তোমার 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 জাতি, তোমার গোষ্ঠী, তোমার দেশকে ভালোবাসতে গেলে তোমাকে বেসিক্যালি অন্যত্র যেতে হবে, অন্য জায়গায় ট্রিটমেন্ট পেলেই তবে তুমি বুঝতে পারবে তোমার দেশকে তুমি ঠিক কতটা ভালোবাসো। তো অ্যাটলিস্ট শক্ট হয়েছিলাম যখন ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়েছে ট্রেনগুলো, তখন ট্রেন লাইনের দুই পারে দৃশ্যগুলো, উফ, তারপর মনে হলো না বাঙালি সত্যি হাইলি কালচারাল একটা জাতি। এনিওয়ে, ইন নর্থ ইংল্যান্ড ডিড আই নো টিল দেন হোয়াট লাভ আই বোর টু দি। তো ডিরেক্টলি তিনি ইংল্যান্ডকে বলছেন, অ্যাড্রেস করছেন ইংল্যান্ডকে, অ্যাপোস্ট্রফি, এবং ইংল্যান্ডকে বলছেন যে আমি যতদিন না বাইরে গেছি, তোমার থেকে দূরে গেছি, ততদিন অব্দি আমি বুঝতে পারিনি হোয়াট লাভ আই বোর টু দি, মানে তোমাকে কি ভালোবাসতাম, তোমাকে কতটা ভালোবাসি আমি সেটা বুঝতে পেরেছি যখন তোমার কাছ থেকে দূরে গেছি, তখনই তোমাকে আরো বেশি করে বুঝতে পেরেছি, বেশি করে চিনতে পেরেছি। তো আফটার লিভিং ইংল্যান্ড দ্য পোয়েট